আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বেসুরো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, আমরা যদি 3 বছর আগে ফিরে যাই তাহলে আমরা দেখব তখন এই বেসুরো শব্দটা রাজনৈতিক মহলে ভীষণ রকমভাবে পরিচিত এবং খুব ভীষণভাবে ব্যবহৃত একটা শব্দ হয়ে দাঁড়িয়েছিল। আজকে দাঁড়িয়ে আমি যেটা ইন্ট্রোডিউসও করলাম যে আজকে দাঁড়িয়ে বেসুরো রুদ্রনীল যদি বলি খুব কি ভুল বলবো? হ্যাঁ, কারণ আমি তো সুরেই রয়েছি, বেসুর তো কোনো কিছু নেই। বরং আমি আমার যে অযোগ্যতা রয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু আছে, কারণ যে 38টা এখন অবধি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করে সঠিকভাবে, তারা অত্যন্ত যোগ্য এবং জনপরিচিতি বা ডেডিকেশন, দলের প্রতি আনুগত্য বা আরও কিছু এক্স ফ্যাক্টর যেগুলো দিয়ে সাধারণভাবে প্রার্থীর পরিমাপ করা হয় বা যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত 38-এর মধ্যে আমার নাম আসেনি, তো না আসতেই পারে। কিন্তু যেমন আমরা কোনো একটা ভালো চরিত্র করতে চাইলে যদি সেই চরিত্রটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তিনি যদি খুব ভালো পারফর্ম করেন, তো তখন অভিনেতা হিসেবে আমরা আমাদের সেই সহকর্মীর কাছ থেকে বোঝার চেষ্টা করি যে আমার মধ্যে কোন কমটা রয়েছে যেটা উনি আয়ত্ত করে ফেলেছেন, তাই পরবর্তী ক্ষেত্রে সেইটা কিন্তু তার থেকে আমরা শেখবার চেষ্টা করি। ঠিক তেমনই আমার এখানে যারা যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা নির্বাচন করেছেন, সঠিক নির্বাচন করেছেন। আমি শুধুমাত্র আমার যেহেতু একটু মনে হয়েছিল যে আমি হয়তো এবার প্রার্থী হতে পারি, কারণ দেখুন 2021-এ হাওড়া শিবপুরে বাড়ি, সেখান থেকে আমাকে ভবানীপুরের মতো কঠিন জায়গায় তৃণমূলের গড় সেখানে তুলে নিয়ে আসে কিন্তু প্রার্থী হতে প্রথমেই সুযোগ দিয়েছিল ভারতীয় জনতা পার্টি দল। আমি কৃতজ্ঞ তাদের উপর এবং আমি লড়াই করেছি। আপনারা সকলেই জানেন যে সেখানে নির্বাচন চলাকালীন আমাকে 3 বার কিন্তু প্রচারের সময় অবধি আমাকে মার খেতে হয়েছে। আমার হাতের হাড় খুলেও গিয়েছিল, ডিসলোকেট হয়ে গেছিল। তারপরেও কিন্তু আমি মাটি ছাড়িনি। ইলেকশনের পরেও আবার যখন করোনার সময় চাল ডাল ত্রাণ দিতে গেছি তখনও মার খেতে হয়েছে। একটা খুব জনপ্রিয় আপনাদের মতোই কোনো একটি বড় সংবাদ মাধ্যমের সামনে। তো ফলত ডেডিকেশন বলুন, তারপর জীবিকা বন্ধ হয়ে যাওয়া বলুন, এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি তৃণমূলের ক্ষেত্রে। রুদ্রনীল, আমি বুঝতে পারছি রুদ্রনীল ডেফিনেটলি আমার এখানে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে ঠিকই টিকিটের জন্য প্রত্যাশা থাকা, এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনি নিজেও বোঝেন যে একটা ছবির কাস্টিং আর প্রার্থী তালিকায় কাস্টিং দুটোর মধ্যে তফাৎ আছে, নাম্বার 1। নাম্বার 2, বিধানসভা নির্বাচনে 294টা জায়গা থাকে প্রার্থী তালিকায়, লোকসভায় সেটা 42। কে বলে দিল যে 294 প্রার্থী পদের দাবিদার? যে 294 জন যারা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ঠিক কিসের উপর ভিত্তি করে আপনি এক্সপেক্ট করছিলেন যে এই 42, এখনো 38 জনের নাম বেরিয়েছে, 42 জনের প্রার্থী তালিকায় আপনার নাম থাকবে বা থাকছে? না, এটি প্রত্যাশাটা খুব সাধারণ একটা প্রত্যাশা। দেখুন, লোকসভা নির্বাচন করবার ক্ষেত্রে খুব যে কোনোভাবে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে বারবার যেটা দেখতে পাওয়া যায়, যারা রাজনৈতিক ক্ষেত্রে আবার সেই অংশে জিতেছেন বা ওই কেন্দ্রে জিতেছেন, তাদের বাদ দিয়ে সেই ধরনেরই প্রার্থী খুঁজে আনা হয় যারা এই একটা লোকসভা অর্থাৎ 7টা বিধানসভা কেন্দ্রে যাদের একটা মিনিমাম জনপরিচিতি রয়েছে। অবশ্যই দলীয় সিম্বল, আমাদের দলীয় নেতার মুখ, মোদিজির মুখ, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রার্থীও তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং সেক্ষেত্রে দেখবার ক্ষেত্রে তাদের এই জনপরিচিতির জায়গাটা দেখা হয়, তার সঙ্গে সঙ্গে তাদের ডেডিকেশন সেটাও কিন্তু দেখা হয়, দলের প্রতি আনুগত্য এবং এক্স ফ্যাক্টর সেটা দেখা হয়। তো যদি সেই নিরিখে দেখতে চাওয়া হয়, তো ফলত প্রার্থী হতে চাওয়া তো এ পরিষ্কার কাটমানির ভাগ চাওয়া মতো নয়। প্রার্থী হতে চাওয়া তো পরিষ্কার শিক্ষা দুর্নীতিতে 2 নম্বরই চাকরি দেওয়ার মতো অপরাধ তো নয়। তো ফলত সেই ক্ষেত্রে যারাই হয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার নিজের চিন্তাটা হচ্ছে যে আমি যদি প্রার্থী হতে চাই ভবিষ্যতে, তাহলে কোন কোন গুণগুলো যেগুলো এনাদের মধ্যেও রয়েছেন, যেটাকে বিজেপির মতো একটা পার্টি, যে পার্টির একদম ধারাটাই ডিফারেন্ট, যেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি যেটার উপর তুমি ব্যাংক করছো জনপরিচিতি ইত্যাদি, সেই জনপরিচিতির ওপর
ভিত্তি করে বেশ কিছু প্রার্থীর নাম আমরা অতীতে দেখেছি, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে তো দেখেছি বিজেপিকে দিতে। কিন্তু সাধারণভাবে যদি দেখা হয় যে বিজেপির মতো একটা পার্টির ক্ষেত্রে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কোথাও কি মনে হয় তুমি ফিট ইন করতে পারছো না, যে কারণেই আজকে তোমার এক্সপেকটেশন জেগেছে, তোমার মতো বা সে তার থেকেও অধিক ডেডিকেশন থাকা সত্ত্বেও একাধিক বিজেপি নেতা কর্মী যাদের সেরকম কোনো প্রত্যাশা তৈরি হয়নি, তার কারণ তারা বিজেপির যে ভেতরের যে ধারাটা, তার যে স্ট্রাকচারটা, সেটাতে তারা ফিট ইন করছেন। কোথাও কি রুদ্রনীল ফিট ইন করতে পারছে না? না না, একদমই সেটা একদমই নয়, সেক্ষেত্রে একদমই এটা নয়। আমি তো এটা জানবার চেষ্টা করছি, তো সেইটা তো অবশ্যই জানতে পারলে একজন কর্মী হিসেবে বিভিন্ন রকমের কাজ রয়েছে, সেই কাজের মধ্যে তো ক্রমাগত রাস্তায় তো আমি রয়েছি। আপনি দেখান যে অন্য কোনো রাজনৈতিক দলে আমার মতো সামান্য যাদের জনপরিচিতি আছেন, যারা এইভাবে জীবিকা এবং জীবনকে প্রায় ত্যাগ করে গিয়ে কঠিনভাবে পড়ে রয়েছেন, দলীয় অনুশাসন মেনে প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে তার যোগদান রেখে দিচ্ছেন, তার জীবন এবং জীবিকা দুটোকেই বাজি রেখেছেন। তো এই সমস্ত কিছু মিলেই তো প্রার্থীর জায়গাটা ডেফিনেটলি হয়। তো কি মনে হয় যে বিজেপির মতো পার্টিতে টিকিটমুখী রাজনীতি চলে? না না, টিকিটমুখিতা তো রাজনীতির মধ্যেই একটা পাক। কেউ সাংগঠনিক কাজে দক্ষ, কেউ ব্যবস্থাপনার কাজে অত্যন্ত দক্ষ। এবার অবশ্যই কাউকে প্রার্থী করা হয়। আমি তো প্রার্থী হওয়ার জন্য তো আমাকে ভারতীয় জনতা পার্টি তার অগ্নি পরীক্ষা নিয়েছে ভবানীপুরের মতো একটা তৃণমূলের দাবদাহে ঘেরা একটা সিট থেকে, এবং সেখানে একদম যেটাকে বলে যে ওই সোনাকে গলিয়ে বা পুড়িয়ে আরও খাঁটি করার মতো জায়গা, সেই পরীক্ষা তো ডেফিনেটলি দেওয়া হয়েছে। এবং খুব একটা কম ভোট আমি পাইনি, যা তৃণমূলের যা অত্যাচার তারপরেও যেটা পাওয়া গেছে। তো যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র আমার জিজ্ঞাসা রয়েছে, সেই জন্য একটু মন খারাপ। সেই মন আবার দুদিন পর ভালো হয়ে যাবে। তার সঙ্গে পরিষ্কার ভারতীয় জনতা পার্টির যে কাজ আমি করে যাচ্ছি, যে কাজের সঙ্গে দল আমাকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, সেই কাজ থেকে তো বিন্দুমাত্র সরে যাওয়ার প্রসঙ্গ নেই। আর দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অনেক মানুষ ভালোবাসেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। দেখুন, এই মানে 60-70টা গ্রুপে একটা মানুষের পক্ষে সেটাকে হ্যান্ডেল করা, সেটা তো সম্ভব নয়। আমাদের সেটা তো প্রার্থী তালিকা 38 জনের নাম প্রকাশ হওয়ার আগেও যেরকম টাফ ছিল, 38 জনের নাম প্রকাশিত হওয়ার পরও সেরকমই টাফ থাকার কথা। সেখানে অন্তত গত রবিবার দিনটা সেটা কখনো কাট অফ লাইন হতে পারে না। না, তার আগে যে 24টা আমি যে গ্রুপ ছেড়ে দিয়েছি, সেই খবরটা তো নিয়ে তো কারোর ইন্টারেস্ট ছিল না, কারণ সেটার সঙ্গে তখন এই প্রার্থীর নামটাম ঘোষণা বা ঘোষণা না হওয়া নিয়ে কোনো রকম উত্তেজনা ছিল না। খুব ফলতই এটা হতে পারে যে রুদ্রনীলও তখন এরকম অভিমানী ছিলেন না। রুদ্রনীলও হয়তো তখন আশা করছিলেন যে আরো এতগুলো জায়গায় প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে। রুদ্রনীলও তখন অভিমানী ছিলেন না? অভিমানী ছিলেন কি? না, আমি অভিমানী নই। তো অভিমান হয় না, একদমই না। অভিমানী আমি নই, শব্দটা ব্যবহার ভুল হচ্ছে। অভিমান মানুষ অন্যের উপরে করে। আমার মন খারাপ, আমার মনের মালিক আমি, আমার সঙ্গে আমার মন খারাপ, কারুর প্রতি কোনো অভিযোগ নেই। অভিমান অন্যের উপর দিয়ে আসে। আমি একটা কথা বলো রুদ্রনীল, যে মন খারাপের কথাটা আমাদের কাছে ব্যক্ত করছো, যে প্রশ্ন তোমার মনে ঘোরাফেরা করছে, যে প্রশ্নগুলো আমাদের সঙ্গে শেয়ার করছো, সেগুলো দলের কাছে, দলীয় নেতৃত্বের কাছে শেয়ার করেছো বা প্রশ্নের উত্তর জানতে চেয়েছো? না, প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি কথা বলবো যে অবস্থাটা চলছে, সেখানে কিন্তু আরও অনেক কঠিন দায়িত্ব, সেগুলো বন্টন, সেটাকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব বিশেষ করে তারা অত্যন্ত ব্যস্ত হয়ে রয়েছেন। তো ডেফিনেটলি আমার এই পরবর্তী ক্ষেত্রে যে প্রার্থী লিস্ট রয়েছে, সেখানে আমার নাম থাকুক বা নাই থাকুক, নির্দিষ্টই একটা সময় নিশ্চয় আসবে যখন তাদেরও মগজ একটুখানি ফাঁকা থাকবে, তারা অবকাশ পাবেন, তখন ডেফিনেটলি আমি কিছু কথা বলবো। এবং তারা আমার যেহেতু দাদা স্থানীয়, তো তারা নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন এবং উত্তর দেবেন এবং জানাবেন। এখনো 4টে আসন বাকি আছে, এখনো কি আশা রাখছেন? অবশ্যই আশা রাখতে পারি, আমি অবশ্যই আশা রাখতে পারি। আচ্ছা, কোনো আশ্বাস বা কোনো প্রাথমিক বার্তা বা ইঙ্গিত
সেটা দলীয় নেতৃত্বের কাছ থেকে ছিল। এত বিজেপি নেতা রয়েছেন যাদের মধ্যে তোমার কথা মতো কোট আনকোট জনপরিচিতি ওয়ালা নেতা নেত্রীও রয়েছেন, হঠাৎ রুদ্রনীল কিভাবে এতটা ডেফিনেটলি আবারও বলছি যে এক্সপেক্ট করাটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু কোনো প্রাথমিক ইঙ্গিত বা বার্তা বা আশ্বাস বা প্রতিশ্রুতি কিছু ছিল? দেখুন, আমি আমার রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার যা ইচ্ছা সেটা অবশ্যই দলকে আমি জানিয়েছি, এবং তারা তাদের ক্ষেত্রে যে শেষ ধাপের যে কিছু কথা তারা বলেছেন সেই কথাগুলো আমার কাছে কি বলবো, খুব একটা বেশি ঠোস যুক্তির মনে হয় না। আমি অবশ্যই কোনো কিছু বলতে চাই না, আমার এক্সপেকটেশন বিরাট হাইটাই কোনো কিছু নয়, কিন্তু কেমন রাজনৈতিক যে যে পদ্ধতির জায়গা দিয়ে একটা না, শুধু টিকিট মাত্র নয়। দেখুন, আসল কথাটা হচ্ছে তো পরিষ্কার, যেমন এই যে আপনারা রেখা পাত্রকে নিয়ে কথা বলছেন, এটা একজন প্রতিবাদী মুখ, তাকে যে তুলে নিয়ে এসে সেই সম্মান দেওয়া, সেটা সাংঘাতিক বড় একটা অ্যাপিল, সেটা সাংঘাতিক ভালো একটা ইন্টারেস্টিং কাজ, যেটা মোদিজি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এই যে যারা একটু প্রান্তিক মানুষ রয়েছেন, যাদের সমস্যাগুলো এর আগের কোনো সরকার সেভাবে সলভ করেনি, তাদের যেমন তুলে আনবার চেষ্টা করছেন, সেটা অবশ্যই ইন্টারেস্টিং। যেমন আমি চন্দনা বাউরির কথা বলি, আমাদের বিধায়িকা, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য ক্ষেত্রে যখন ভাবা হয় তো তখন সেই পরিমাপটা অ্যাকচুয়ালি কী সেটা তো অবশ্যই আমার জানবার অধিকার আছে। তার সঙ্গে পরিষ্কার দলীয় কাজকর্ম থেকে সরে যাওয়া, কোনো কাজ আমি করব না, আমি গোঁসা ঠোঁট ফুলিয়ে বসে রইলাম, এই সমস্ত ছেলে মানুষের কোনো পরিকল্পনা আমার মধ্যে কখনো ছিল না, নেইও, থাকবেও না। রুদ্র, এর আগে যখন আপনি বিজেপিতে জয়েন করেন, আপনারও মনে থাকবে, আমাদেরও মনে আছে যে প্রচুর মিম তৈরি হয়েছিল, যে রুদ্র নীল, রুদ্র লাল, রুদ্র সবুজ, রুদ্র গেরুয়া ইত্যাদি। এখন কি রুদ্র গেরুয়াই থাকছে, নাকি এই বসন্তে রুদ্র রং বদলাচ্ছে? না, আমি এইটা পরিষ্কার, আমি তাদের ধন্যবাদ দেব, মানে তাদের অন্তত রুচিক জ্ঞানটা আছে যে আমার নামের পেছনে নীলটা আছে। একদম ছেলেবেলায় যখন তৃণমূলের জন্ম হয়নি সে সময় কংগ্রেস আর সিপিআইএম, এবং অধিকাংশ মানুষেরই কিন্তু ছেলেবেলা ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করে কেটেছে, সেটা বামপন্থী সময় কোনো অপশান নেই, আমাদের এখানে ছিল না, কেমন? তো ফলত সেইখানে পরিষ্কার তারা মানুষকে যে কথাগুলো বলেছেন, যেভাবে আমাদেরকে পড়াশোনা ক্লাস নিতেন, পলিটিক্যাল ক্লাস, যে ক্লাসে যা পড়ানো হতো আর মানুষের জন্য যা করবেন তারা বলেছিলেন, ঠিক তার বিপরীত রাস্তায় তারা হেঁটেছেন। ফলত শুধু আমি নই, অগণিত কর্মী সেখান থেকে সরে গেছেন কষ্ট পেয়ে, মানুষও তার ভোট দেওয়া থেকে তাদের থেকে সরে গেছেন। এবং তারপর 2009 সালে আমি আমার পার্টি মেম্বারশিপ ড্রপ করি, তারপর ধেই করে লাফিয়ে গিয়ে নৃত্য করতে করতে আমি কখনো তৃণমূলে যোগদান করিনি। তৃণমূল 2011-এ আসে, 2009-তে আমি ছেড়েছি। তারপর 2013 সালে যখন আমাদের সবাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফেনোমেনন, মানে তার জনপ্রিয়তা, তার অ্যাপিল, তার পরিশ্রম, তার এক্সাম্পল সর্বত্রই তুঙ্গে, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু তার ফলাফল ঘোষণার সঙ্গে 2011-তে তারা চলে গেছিলেন, পৌঁছে গেছিলেন, আমি যাইনি। 2013-তে নেতা মন্ত্রী ক্রমাগত আমার কাছে পাঠানো হয়, আমি তাদের নাম ডিসক্লোজ করতে চাই না, এবং পরিষ্কার আমাকে তাদের সভায় যেতে বলা হয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়, এবং তারপর আস্তে আস্তে যোগাযোগ বাড়ে। আমি কিন্তু তৃণমূলের কোনো পোস্ট কখনো পর্যন্ত হোল্ড করতাম না, যদিও আমাকে সর্বোচ্চ ক্ষেত্র থেকে তৃণমূলের ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করার কথা বলা হয়েছিল। যেহেতু আমি ছাত্রদের নিয়ে কাজ করতাম, ছাত্র রাজনীতি করতাম, তো ফলত সেক্ষেত্রে আমাকে সরকারি কিছু দায়িত্ব দেওয়া হয় যে তুমি যদি ওটা না করো তাহলে এইটা করো। আমি সেই কাজ মন দিয়ে করে গেছি, এবং ভোকেশনাল এডুকেশনে আমি যে কাজটা করেছি সেই কাজের জায়গা থেকে অন্তত এইটুকু তো বলতে পারি যে আজকে ভোকেশনাল এডুকেশনের টিচারদের মাইনে মাসের 1 তারিখে হয়, তার জন্য আমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। পুরনো কথা কি এখন মনে একটু বেশি করে পড়ছে? রবিবারের পর থেকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমার ছিন্ন। না 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 না, একদমই নয়। তো আমি কি সেটা তো আমাকে জানতে হবে এবং জানাতে হবে। কিছু লোক যদি জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়,
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জ্ঞান নিয়ে, তার মিথ্যে নিয়ে ক্রিমিনালদের পাশে দাঁড়ানো নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারেন, তার রাজনৈতিক জ্ঞান বা তার মেধা বা তার বুদ্ধি নিয়ে তো কেউ প্রশ্ন করতে পারবেন না, তাই না? তো যাই হোক না কেন, তারপর পরিষ্কার 2020 অবধি পরিষ্কার আমি একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ চেয়ারে আমি বসি এবং রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের কমিশনার এবং আমি এবং ডক্টর অরূপ রায়চৌধুরী দুজনে মিলে প্রথম যে খসড়া তৈরি করি, যার পরবর্তী রূপ হচ্ছে দুয়ারে সরকার। যে অনেকে বলেন না সুবিধে ফুবিধে হ্যান ত্যান, তো আমি যে চেয়ারে বসে কাজ করেছি সেখানে যে চেয়ারে বসে যা মাইনে পেতাম সেটা মানুষের আশীর্বাদে, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আসলে কি মানে এই যে মূল্য বুঝছে না, তৃণমূল এক সময় গিয়ে মূল্য বুঝলো না, বিজেপিও একটা সময় গিয়ে মূল্য বুঝছে না। রুদ্রনীল ঘোষের এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। মূল্য টুল্য বোঝেনি টোঝেনি এই সমস্ত কথাবার্তা বললে খুব না তৃণমূল, সে আমি তো বলতে পারবো না, সেটা বাকিরা বলবেন। তৃণমূল কখনো মূল্য টুল্য নিয়ে কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো সেসব জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে অন্যায়টা আপনারা দেখেছেন যে ঝড় তুফানের পরে একটা সময় এসেছিল যেখানে তৃণমূলের ছোটোখাটো গ্রামের সমস্ত নেতারা কান ধরে উঠবোস করতে করতে পয়সা ফেরত দিচ্ছিল। এই চিত্র সবার নিশ্চয়ই মনে আছে। সেই সময় থেকেই পরিষ্কার আমি কথা বলা শুরু করি দলের ভেতরে এবং সর্বোচ্চ জায়গাতেও, এবং সেখান থেকেই আমার দূরত্ব তৈরি হয় যখন দেখি যে আমাদের কাছে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, অথচ যারা খারাপ লোক তাদের বিরুদ্ধে শাস্তি মতো ঘটনা হচ্ছে না। আমার মনে হয়েছিল যে যদি এইভাবে বাকিরা প্রশ্রয় পেয়ে যান তাহলে অন্যেরা পুরো এই সাম্রাজ্য দখল করে বর্তমানে আসি। রুদ্র, যেহেতু আমরা দেখেছি যে মাঝে মাঝে খুব মজার, ভীষণ মজার, ভীষণ এন্টারটেইনিং নানান ছড়া তোমার কাছ থেকে পাওয়া যায় এবং সেগুলো খুব একদম সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে বেশিরভাগ সময় শাসক দলকে বিধে। তোমাকে একটা ছড়া এই মুহূর্তে শোনাবো, তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণাল। রুদ্র কিভাবে উত্তর দিতে চাইবে, ছড়ায় না এমনি? না আমার খুব মজা লেগেছে যে আমি যখন এই কবিতার মধ্যে থেকে, কারণ প্রচুর মানুষ রাজনৈতিক যারা নেতা নেত্রী রয়েছেন তাদের বক্তব্যের দ্বারা রাজনৈতিকভাবে সমৃদ্ধ হতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের প্রচুর জনগণ। আবার একটা বড় অংশের জনগণ রয়েছেন তারা কিন্তু কবিতা, নাটক, গান তার মধ্যে দিয়েই তিনি তার সমাজকে, প্রতিবাদকে চিনতে চান, শুনতে চান। তো আমাকে কাউন্টার করবার জন্য কুণালদা এবং তৃণমূলের দলে সবাই হঠাৎ করে কবি হয়ে গিয়ে প্রচুর লেখালেখি করতে শুরু করেছিলেন। তারপর সেই কবিতা ফ্লপ বলে ঘোষণা হয়েছিল। কুণালদা তবে এইবারে যে কবিতাটা লিখেছেন আমি বলবো যেই সহযোগিতা করে থাকুক না কেন কুণালদাকে, মানে ছন্দ টন্দ ইত্যাদি মিটার এ সমস্ত মিলিয়ে আগের থেকে ভালো। তা আমার কুণাল ঘোষকে নিয়ে আমার এই মুহূর্তে কি বলতে ইচ্ছা করবে, শুধু একটাই কথা বলবো যে আপনি এমন মহামানব, আপনি ক্ষণ জন্মা, আপনি এমন মহামানব, আপনি ক্ষণ জন্মা, আপনি কি চান দলকে ডোবান, একটু দেখে যান না। থ্যাংক ইউ সো মাচ রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং রুদ্রনীল আমাদের সঙ্গে সরাসরি তার সমস্ত ভাব সেগুলো শেয়ার করলেন রুদ্রনীল ঘোষ, এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তার আশ্বাস যে তিনি বিজেপিতেই থাকছেন, গেরুয়া শিবিরেই থাকছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।